নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের এপিসোডে আরও একবার তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ ঘটনা শেয়ার করেছেন আরও একবার শান্তনু চক্রবর্তী। লিখছেন, আজ থেকে 12 বছর আগের একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল বারাসাত সংলগ্ন জিরাট দাসপাড়ার একটি পরিবারে। তখন অবশ্য কেউই বোঝেনি যে তার ফল তারা আজও বয়ে বেড়াচ্ছে। ঘটনার বক্তা যিনি, তার নাম শ্রীমতী কাজল দাস। তিনি সেই হতভাগ্য পরিবারেরই ঘনিষ্ঠ। তিনি আমাকে বললেন যে আমি যেন এই ঘটনাটা অলৌকিক জোনের জন্য লিখি। অবশ্য তার মতে ঘটনা এখনও শেষ হয়নি, হয়তো সীমার মায়ের মৃত্যুতেই এই ঘটনার সমাপ্তি হবে। অবশ্য সীমাও আজ জীবিত নেই, ঘটনাটা তাকে নিয়েই। তবে 12 বছর আগে সে যখন জীবিত ছিল তখন তার বয়স 22 কি 23 হবে। ওদের পাড়া থেকে কিছু একটা দূরে মুসলিম এলাকায় থাকতো আনোয়ার নামে একটা ছেলে। আসা যাওয়ার পথে সীমার সাথে তার পরিচয়, উভয়ের আলাপ, ভালো লাগা। তারপর এখান থেকে ক্রমশ দেখা সাক্ষাৎ বাড়তে থাকে, বন্ধুত্ব, জন্ম নেয় গভীর ভালোবাসা, নিবিড় প্রেমের সম্পর্কে। যখন একটা সময় ওরা বুঝতে পারে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, অতএব সারা জীবন যাতে একসাথে থাকা যায় তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সম্পর্কে সামাজিক ও আইনি স্বীকৃতি দরকার। কিন্তু এক্ষেত্রে একটি অসুবিধা আছে, এভাবে তো বিবাহ হতে পারে না, জাতিগত বাধা আছে। কিন্তু আন্তরিক প্রেমের বন্যা জাত পাত ধর্ম এসব জাগতিক বাধা বিপত্তি মেনে নেয় না। তেমন ওরাও পারস্পরিক আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছেছিল। কেউ হয়তো ধর্ম ত্যাগ করতে রাজি হয়েছিল। প্রেমিক ও প্রেমিকার বাবা মায়ের দিক থেকে প্রথমে আপত্তি থাকলেও অগত্যা তারা নীরব হয়ে গেছিল। প্রেম যখন ঘটেই গেছে তখন আর কি করা যাবে। সীমাদের অবস্থা তেমন ভালো না, তাই একটু একটু করে সীমার বিয়ের গয়না বানানোর কাজ চলছিল। কিন্তু গোল বাঁধলো যখন সীমার মামা ও দাদু বিষয়টা জানতে পারে। সীমার মায়ের ওপর ঝাঁপিয়ে পড়লেন। আসলে যে কারণেই হোক, ওদের পরিবারের ওপর সীমার মামার বাড়ির প্রভাবটা বিশাল ছিল। যে প্রভাবের জন্য সীমার মা তো দূরে থাক, সীমার বাবাও কেঁচো হয়ে থাকতেন। সীমার ভাইটারও একই অবস্থা। সীমার কড়া প্রকৃতির ও রক্ষণশীল মানসিকতা দাদু ও তার আদর্শে দীক্ষিত তার মামা এসে বললেন, এসব কি শুনছি? আমাদের সীমা প্রেম করছে শেষ পর্যন্ত একটা মুসলিম ছেলের সঙ্গে। কেন, দেশে কি হিন্দু ছেলের অভাব ছিল? সীমার মা বোঝাতে চেয়েছিলেন যে এটা প্রেম ভালোবাসা আপনা আপনি হয়, এত কিছু বাদ বিচার করে হয় না। যখন ভালোবেসেছে তখন কি করা যাবে? কিন্তু বৃথা বাক্য ব্যয়। সামাজিক মর্যাদা, পারিবারিক ট্র্যাডিশন তাদের কাছে মুখ্য, প্রেম ভালোবাসা ইত্যাদি তাদের কাছে কোনো দাম নেই। সীমার দাদু জানালেন এ বিয়ে হতে পারে না, তার নাতনি একজন মুসলিমকে বিয়ে করবে, তিনি একদম মেনে নেবেন না। তা যদি আনোয়ার ধর্মান্তরিত হয় তবু না হয় সে মেনে নেবে, কিন্তু জন্মগতভাবে সে মুসলিম পরিবারের রক্তকে বহন করছে, সুতরাং কিছুতেই তারা মেনে নেবে না। আমি একটু পজ করছি। আমার অলৌকিক জোনে সব রকম সম্প্রদায়ের মানুষে আছেন, তারা শুনছেন। প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি, এই ঘটনা যিনি ঘটনা পাঠিয়েছেন এবং যাদের পরিবারে ঘটেছে তাদের সম্পর্কে বা তাদের জিনিসটাই লেখা হয়েছে। আমার কোনো মতামত বা যিনি লিখছেন তার কোনো মতামত কিন্তু এই বিষয়ে নেই। আমরা কোনোভাবেই জাতিগত বাধা বা এই ধরনের জিনিসকে সাপোর্ট করি না, এবং কোনো রকম ঘৃণা বা কিছু ছড়ানো কিন্তু হচ্ছে না। সুতরাং কারো যদি মনে হয় যে হিন্দু মুসলিম কেন করা হচ্ছে, তাদের জন্য একটু ক্লিয়ারলি বলে দিলাম, প্লিজ ঘটনাকে ঘটনা হিসাবে দেখুন। এখানে আমার বা যিনি লিখেছেন তার কোনো ব্যক্তিগত মতামত বা আমাদের কোনো সমর্থন নেই এই বিষয়গুলোতে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আবার ফিরে আসছি ঘটনায়। এই হচ্ছিল তাদের পরিবারের সমস্যা। তার মা অত্যন্ত ভালোবাসে তাকে, মেয়ের সুখ শান্তির জন্য ত্যাগ করবে মনের যাবতীয় ভয়, কিন্তু দাদুর সিদ্ধান্তের বিরুদ্ধে কথাও বলতে পারছে না। তার মায়ের উপর তীব্র অভিমানের সাথে সাথে মনে প্রবেশ করেছিল ভবিষ্যতের ভয়। এ বিয়ে তাহলে হবে না। সীমা যেন চোখে অন্ধকার দেখে। আনোয়ারের সঙ্গে দেখা করে যুক্তি করে যে কি করা যায়, এদিকে সীমার মামা ও দাদু রাগে অগ্নিশর্মা। যখন জানতে পারে তাদের বারণ করা সত্ত্বেও সীমা ও আনোয়ার মেলামেশা চালাচ্ছে, রাগ গিয়ে পড়ে আনোয়ারের ওপর। ভাবেন বড্ড বার বেড়েছে, কি সাহস তাদের ঘরের মেয়ের দিকে হাত বাড়িয়েছেন। এটা জানা সত্ত্বেও যে সীমা একজন হিন্দু, অতএব আনোয়ারকে শিক্ষা দিতে হবে। আনোয়ারের বাপ দাদা সবাই ভয়ে কাঁপবে, এসবই তাদের ধারণা। এত কিছু জেনেও সীমার মা চুপ থাকতে বাধ্য হন শুধুমাত্র ভয়ে। এরপর আনোয়ারকে বাড়িতে ডেকে তাকে বেধড়ক মারধর করা হয়।
তারপর যাই হোক, অত্যাচারও বাড়ে। সব সীমা অতিক্রম করে অত্যাচার। সীমার দিকে তাকিয়ে বলে বাকি পিকচারটাও নাকি তাকে দেখিয়ে দেওয়া হবে। এরপর প্রাণ ভয়ে ভীত আনোয়ার সীমার সংস্রব ত্যাগ করে, যদিও সীমা জানতো যে আনোয়ার সীমাকেই ভালোবাসে। সীমার দাদু ও মামা ঠিক করেন যে সীমার অন্যত্র বিয়ে হবে, অবশ্যই হিন্দু সম্প্রদায়ের ছেলের সঙ্গেই। বেগতিক থেকে সীমা একটা প্ল্যান করে, যে যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র দাদু মামাকে ভয় দেখানো, যাতে বাধ্য হয়ে তারাই বিয়েতে মত দেয়। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এত বড় গোলমাল ঘটে যাবে তারা ভাবতে পারেনি। সে কথা সেই এক সময় জানিয়েছিল তার সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষ তার মাকে, কিন্তু তার আগে প্রত্যেককে অন্যরকম কাহিনী জানতো, যেটা তার নিজের চোখে তারা দেখেছিল। সীমা সিলিংয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে, কিছুটা দূরে একটু টুল উল্টে পড়ে আছে। মুহূর্তে চারিদিকে ছড়িয়ে গেল একটা সংবাদ, সীমা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পাড়ার লোকেরা সীমা ও আনোয়ারের সম্পর্ক এবং ওদের বিয়ের বাধাস্বরূপ সীমার দাদু ও মামার আচরণ তথা আনোয়ারকে মারধরের ঘটনা সবই জানতো। সুতরাং সীমা আনোয়ারকে বিয়ে করতে পারবে না জেনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এমনটাই তারা ধরে নিয়েছিল। তার সাথে সাথে বৃষ্টি স্বভাবে সবার প্রিয় সীমার মৃত্যুটাও পাড়া প্রতিবেশীরা মেনে নিতে পারেনি। সীমার মাও পাগল হয়ে যান, কিন্তু সাধ্য শান্তি মিটে যাওয়ার পর হঠাৎ একদিন সীমার কণ্ঠস্বর কানে আসে। সামনে তাকিয়ে দেখে সেই আগের সীমা। সীমার মা দ্বিতীয়বার চমকান। সীমা বলে, ভয় পেও না, আমি তোমাদের সীমা আত্মহত্যা করিনি, মরতেও চাইনি। গলায় ফাঁস লাগিয়ে দাদু ও মামাকে ভয় পাওয়াতে চেয়েছিলাম। ভেবেছিলাম কেউ না কেউ ঘরে ঢুকে আমাকে দেখতে পাবে, আমাকে গলায় দড়ি দিতে যাচ্ছে দেখে বাঁচিয়ে নেবে। এই ঘটনা জেনে গেলে দাদুরাও ভয় পাবে, মামা ভয় পাবে, আনোয়ারকে মেনে নেবে। কিন্তু টুলটা হঠাৎই পায়ের তলা থেকে পড়ে গেল, গলায় বেগতিকভাবে ফাঁসটা লেগে গেল। কাউকে ডাকতেও পারলাম না, গলায় ফাঁস লেগে গেল। যখন কিছুই হলো না, তোমরা যখন এলে তখন সব শেষ। সীমার কথা শুনে সীমার মায়ের বিস্ময়ের সীমা রইল না, সীমাও যেন বাতাসে মিলিয়ে গেল। এরপর থেকে দিন নেই রাত নেই, যখন তখন সীমা তার মায়ের কাছে আসতে লাগলো। সীমার মা তখন একটা ঘোরের মধ্যে দিন কাটাচ্ছেন। মেয়ে যে প্রেত হয়ে তার কাছে আসছে এটা তিনি স্বাভাবিকভাবেই গ্রহণ করে তার সঙ্গে মেলামেশা, দুঃখ, একাকিত্ব ভুলতে চেষ্টা করলেন। কেননা সীমার বাবা স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অন্যত্র চলে গিয়েছিলেন। কেননা তার মতে সীমার মায়ের জন্যই তার ফুলের মতো মেয়েটাকে অকালে মরতে হয়েছে। সীমার মা অন্তত আনোয়ারকে মারধর করা ও তার বাপ ভাইকে যদি রোধ করতো তাহলে এমন ঘটনা ঘটতো না। যাই হোক, প্রেতরূপে হলেও সীমাকে নিত্য কাছে পেয়ে সীমার মায়ের মনটা শান্ত হলো। সীমা তার মৃত্যুকে মেনে নিতে পারেনি। সে হঠকারী পরিকল্পনার জন্য নিজেকে ক্ষমা করতে পারছে না। অন্তরের ক্ষোভে সে পাগলের মতো হয়ে গেছে, যার ঝাল সামলাতে হচ্ছিল পাড়া প্রতিবেশীদের। অবশ্য প্রথম তারা বুঝে উঠতে পারেনি এসব কি হচ্ছে। যেমন কারোর রৌদ্রে শুকোতে যাওয়া জামা কাপড় অন্তর্ধান, কারো টিন বা অ্যাসবেস্টারের চালে দিনে দুপুরে গভীর রাতে বড় বড় পাথর ফেলার শব্দ। প্রথমে কেউ আমল দেয়নি। জামা কাপড় চড়ে নিয়ে গেছে, বাড়ির চালে পাড়ার ছেলেরা বদমাইশি করছে, কেউ বা ইচ্ছা করে ঢিল ফেলছে, এসব তারা ভাবছিল। দিনের পর দিন এসব ঘটতে থাকলো। সারা পাড়ার লোক দিন রাত একই ঘটনা সহ্য করতে করতে অবাক হয়ে ভাবলো এসব কি হচ্ছে। সীমার মায়ের কাছে সীমার নিত্য আগমন বার্তা জেনে সবাই গেছিল বটে, কিন্তু প্রেতরূপী সীমা তাদের পরিবারের সবাইকে অতিষ্ঠ করছে এটা প্রথমে তাদের বিশ্বাস করতে পারেনি। কেননা সবাই জানতো সীমার প্রেতাত্মা তাদের বাড়ির সীমা পেরোবে না। কিন্তু পাড়া, পুকুর পাড়ে, আমবাগানে চলার পথে, নির্জন দুপুরে, গোধূলি আবছা আলো ছায়াতে পথে ঘাটে লোকজনকে ভয় দেখাতে লাগলো। সীমা ভূত হয়ে সারা পাড়ায় তাণ্ডব চালাচ্ছে। এরপর দিন দিন সেই তাণ্ডব বাড়তে লাগলো। সেই সঙ্গে লোকজনের ভীতি, কার ঘরে বাসন পড়ে যায়, কার বাড়িতে এসে নোংরা এসে পড়ে, কার মাথায় ছাদের মধ্যে ঢিল পড়ছে। জ্বালাতনের আর উপদ্রবের শেষ রইল না। কেউ হয়তো এমনি দাঁড়িয়ে আছে, পেছন থেকে সীমা ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এভাবে তো চলা যায় না। পাড়ার লোকেরা সীমার মাকে জানায়, তারা যেন ইমিডিয়েটলি গয়ায় গিয়ে পিণ্ড দেয়। ভূতের হাত থেকে তিনিও মুক্তি পান আর পাড়ার লোকেদের অবশ্যই যেন মুক্তি দেন। এরপর ছেলে এবং অন্যদের নিয়ে সীমার মা গয়া যান। সীমার আত্মার শান্তি কামনায় পিণ্ড অর্পণ করেন। বেশ কিছুদিন সব চুপচাপ। পাড়ার লোক বুঝলো গয়া যাত্রা সার্থক হয়েছে, সীমা মুক্তি পেয়েছে, সীমার মাও শান্তি পেয়েছেন। কেননা মেয়ের শান্তিতেই তার শান্তি। যদিও প্রেতরূপী সীমার সঙ্গ সুখ না পেয়ে তার একটা আফসোস ছিল, যা অবশ্য কদিন বাদেই দূর হয়ে গেল। তিনি শুনলেন যে বলছে, মা দুঃখ করো না, গয়াতে যাওয়ার যেখানেই যাও কিচ্ছু করতে পারবে না,
আমার আশা কেউ আটকাতে পারবে না। আমি রোজ তোমার কাছে আসবো, গল্প করব। সত্যিই তাই, সীমা মুক্তি পায়নি। সীমাকে সামনে থেকে আবার দেখতে পেয়ে সীমার মায়ের আনন্দে সীমা থাকলো না। পাড়ায় আরও উৎপাত নেই বটে, কিন্তু মায়ের কাছে সীমা নিত্য আসা যাওয়া করতে লাগলো। কিন্তু আশ্চর্য, সীমার ভাই তার দিদিকে কখনো দেখতে পেত না। তবে কখনো কখনো অবাক হয়ে দেখতো তার মা একা একা ফিসফিস করে কথা বলছে, যেন মনে হচ্ছে কেউ সামনে আছে। এমন দৃশ্য সীমার মায়ের আত্মীয় স্বজন ও পাড়ার মহিলারাও দেখেছেন যে তাদের সঙ্গে বসে কথা বলছে। সীমার মা হঠাৎ অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, অথবা সামনের দিকে তাকিয়ে বলছেন, কিরে এসেছিস, আয় বস, তারপর বল, ইত্যাদি ইত্যাদি। মহিলারা বলতো, দিদি কার সঙ্গে কথা বলছো? সীমার মা বলতেন, কেন, সীমার সঙ্গে। সবাই অবাক হয়ে যেত, কি বলছো গো, সীমা সে কোথায়? সীমার মা বলতেন, ওই তো আমার সামনে। বাকিরা বলতো, সীমা সীমা করে তোমার মাথা খারাপ হয়ে গেছে। সীমার মৃত্যুটা তোমার মেনে নিতে পারছো না, তাই দিন দুপুরে ভূত দেখছো। তোমরা ওর পিণ্ডদান করেছো, সীমা এখন নেই। আগে ছিল, জ্বালাতন করতো, এখন আর নেই। থাকলে তো আমাদের জ্বালাতন করতো। সীমার মা বলতেন, আমি শুধু ওকে দেখতে পাই, ও আমার কাছে আসে, তোমরা দেখতে পাবে না। প্রত্যেকে অবাক হয়ে ভাবে, সত্যি কি সীমা তার মায়ের কাছে আসে? কিন্তু সীমার মেয়ের সুখে মাথা খারাপ হয়ে যাচ্ছে এমন বোধটাও হয় না। তার চাল চলন কথাবার্তার সব স্বাভাবিক, শুধু একা একা কথা বলাটা বড় অদ্ভুত। এরকমভাবে একদিন সীমার মাকে কিছুটা ঝগড়ার সুরে বলতে শোনা গেল, গয়না নিয়ে তুই কি করবি, তোর তো আর বিয়ে হবে না, তোর তো দেহই নেই, গয়না পরবি কি করে? এরপর একদিন তিনি তার ছেলেকে নিয়ে জানান সীমার গয়নাগুলো তিনি বিক্রি করে দেবেন, কেননা সীমা তার বিয়ের গয়না দেবার জন্য খুব বিরক্ত করছে, এক মুহূর্ত শান্তি দিচ্ছে না। এই গয়না কেবলমাত্র পৃথিবীর দেহধারী জীবদের জন্যই উপযোগী। অবশ্য গয়না বেঁচে এসেও নাকি সীমার মায়ের শান্তি হয়নি। সীমা তাকে আবার ধমকাচ্ছে, গয়না কেন বেচলে মা, অত সুন্দর গয়না আমার পরা হলো না। এই পর্যন্ত ঘটনা স্বাভাবিক ছিল, কেননা সীমার ভাই আত্মীয় পাড়া প্রতিবেশীদের গা সওয়া হয়ে গেছিল। যদিও সীমার ভাইয়ের মনে শান্তি ছিল না, কেননা শুধু দিদির মৃত্যুর জন্যই নয়, এমনিতেও মনটা ভারাক্রান্ত হয়ে থাকতো। বাড়িতে একটা অশুভ পরিবেশ অনুভব করত। তাছাড়া রোগ শোক দুর্ভাগ্য দারিদ্র যেন লেগেই আছে। মায়েরও এই অবস্থা, যখন তখন অজানা দুনিয়া হারিয়ে যাচ্ছে, যেখানে তার সঙ্গী শুধুমাত্রই তার অশরীরী কন্যা। এর উপর রয়েছে মায়ের শারীরিক অসুস্থতা, অ্যানিমিয়া। ডাক্তাররা বলছেন কিছুতেই উন্নতি হচ্ছে না। এরপর ঘটল একটা অবিশ্বাস্য ঘটনা। সীমার মা জানালেন যে সীমা প্রায় নাকি তাকে স্বপ্নে দেখা দিয়ে বলছেন, মা আমি জন্মাতে চাই, তোমার ঘরেই আমি আসছি, যেভাবেই হোক। সীমার মা অনুভব করেন তিনি গর্ভবতী, কিন্তু এ তো অসম্ভব। যদিও তার বয়স কিছু বেশি নয়, কিন্তু তিনি দীর্ঘদিন স্বামীর সঙ্গ ছাড়া। দূরের ব্যক্তির পক্ষে এমনটা ভাবা স্বাভাবিক, কিন্তু তিনি জানতেন সীমার ভাই হবার পর বন্ধ্যাকরণ অপারেশনও তার হয়ে গেছে। তাহলে তার সন্তান ধারণ কিভাবে সম্ভব? কারুর কাছে কোনো ব্যাখ্যা ছিল না। কিন্তু তিনি মৃত কন্যা সন্তান প্রসব করেছিলেন। গর্ভধারণকালে তিনি সীমার প্রত্যক্ষ উপস্থিতি অনুভব করেছেন, হয়তো স্বপ্নে দেখেছেন। কিন্তু প্রসবের পর শুনেছেন সীমার হাহাকার, কেন সে সর্বশক্তি প্রয়োগ করেও নিজেকে জীবিত রূপে পৃথিবীতে আনতে পারল না। তবে সে হাল ছাড়বে না, জানিয়ে দেয়। 65 বছরে গর্ভবতী হয়েছিলেন সীমার দিদাও। এক্ষেত্রেও তিনি মৃত কন্যা সন্তান প্রসব করেছিলেন। তারপর সীমার সেই আর্তনাদ, কেন সে পরিবারে আসতে চেয়েও মনুষ্য জন্ম নিতে বারবার ব্যর্থ হচ্ছে। কিন্তু সীমার প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ হয়েছিল সকলের, যে মেডিকেল সায়েন্সের নিয়ম বিরুদ্ধ ঘটনা ঘটল কিভাবে, বাস্তবে কি করে সম্ভব এগুলো। কিন্তু কাজল দিদি দায়িত্বর সাথেই ঘটনা প্রচার করছেন এবং পূর্বেই বলেছেন পরিবারের সদস্যরা এই ঘটনার সাক্ষী। পরিবারের সঙ্গে তার নিত্য ওঠা বসা। আমি যথেষ্ট অবাক হয়েছি। এমন অনেক কিছু ঘটে যার সঙ্গে সায়েন্সের ব্যাখ্যা মেলে না। যেমন ব্যাখ্যা মিলছে না সীমার মায়ের দীর্ঘদিনভাবে রক্তহীনতার ঘটনা। অবশ্য ডাক্তারবাবুর কাছে এর কোনো ব্যাখ্যা নেই। তান্ত্রিকের কাছে গিয়ে সব ঘটনা ঘটায় তিনি বলেছেন সীমা দিন দিন তার মায়ের শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। তার ক্ষমতা নেই সীমাকে ওই বাড়ি থেকে বিতাড়িত করার। সীমা তার মাকে বড় ভালোবাসে, সে তার কাছে আসতে পারেনি, তবে তার নিজের দুনিয়ায় মাকে নিয়ে গিয়ে তবে সে শান্তি পাবে। তাই সীমার মায়ের মৃত্যু শুধু সময়ের অপেক্ষা। চোখের সামনে দিদির অকাল মৃত্যুর পর মায়েরও অকাল মৃত্যুর সম্ভাবনায় সীমার ভাইয়েরও আজকাল মাথার ঠিক নেই।
মেজাজ সর্বদাই খিটখিটে। সে চায় তার দিদি তাদের বাড়ি ছেড়ে চলে যাক, কিন্তু তা হবার নয়। এমনিতে নানা কারণে তারা সর্বশান্ত। তান্ত্রিকে শরণাপন্ন হওয়াও সম্ভব না। শেষ খবর পাওয়া গেছে 22শে মে 2024। এও সীমা তার মায়ের কাছে এসে দীর্ঘ সময় তার মাথার কাছে হাত বুলোচ্ছে, সুখ দুঃখের কথা বলছে। এসব অনুভূতি যে সীমার মায়ের পাগলামি নয় আজকে সবাই বুঝতে পারছে। তবে কাজল দিয়েও ঘনিষ্ঠরা সকলেই চান যে সীমার মায়ের মৃত্যুর মাধ্যমে হলেও পরিবারটা যেন শান্তি পাক, তার ভাইয়ের জীবনটা অন্তত যেন সুস্থ স্বাভাবিক হয়। পরিশেষে জানিয়ে রাখি, যাকে কেন্দ্র করে এত ঘটনা, সে আনোয়ার অবশ্য বহুকাল আগেই সীমার মৃত্যুর অল্প দিনের মধ্যেই কোনো এক মুসলিম মেয়েকে বিয়ে করে সুখী সংসার করছে। সীমার ভালোবাসার ফলস্বরূপ মার খাওয়ার ব্যথা তেমন তার দেহে নেই, মনের মধ্যেও অবশ্য নেই। সীমাকে না পাওয়ার কিছু বেদনাও, এটা শ্রীমতী কাজল দাসও জানিয়েছেন। এই ঘটনার টুইস্ট হলো এটাই, যাকে কেন্দ্র করে মেয়েটির জীবন দিল, এত কাণ্ড করলো, সে এতই ভালোবাসলো, কি সহজে তাকে ভুলে গেল। তার মা আজ অবধি মৃত্যু না আসলেও একটা মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা লোক কষ্ট পাচ্ছে। সত্যি কিছু বলার নেই। এরকম কারোর সঙ্গে হওয়াই কাম্য না। তবে অনেকে বলতে পারেন এটা কি করে সম্ভব, বিশেষ করে ভদ্রমহিলার সন্তান ধারণ করা। আপনারা দেখবেন অনেক যেসব চ্যানেলেরা ভৌতিক ঘটনা বা যারা খুব সায়েন্সের হয় না ফ্যাক্ট টাইপের ঘটনা শেয়ার করে, তারা এরকম ঘটনা শেয়ার করে। বা অনেক সময় নিউজ পেপারও দেখা যায় যে একটা মহিলা 10 বছর ধরে গর্ভবতী হয়ে আছেন, বা এরকম কিন্তু প্রায় দেখা যায়। তো এগুলোর কোনো ব্যাখ্যা নেই। অনেকে বলেন এগুলো সন্তান না, টিউমার জাতীয় কিছু। তো ডাক্তাররা কি বলেন, আপনাদের মধ্যে যদি কেউ মেডিকেল সায়েন্সের কেউ থাকেন, ডাক্তার বা মেডিকেল নিয়ে পড়াশুনো করছেন, তারা অবশ্যই জানাবেন যে মেডিকেল সায়েন্স এই ধরনের বয়স্ক মহিলার সন্তান ধারণ বা এই জাতীয় জিনিসকে কী চোখে দেখে, বা তার কাছে এর ব্যাখ্যা কী। জানলেও প্লিজ অবশ্যই জানাবেন। আমি সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। সৌমেন্দু রায়চৌধুরী, মামুন চক্রবর্তী, এস চক্রবর্তী লিখছেন, প্রথম ঘটনাটা আউট অফ বডি এক্সপিরিয়েন্স বা অ্যাস্ট্রাল প্রজেকশন, ওটা অনেকেরই হয়, ওটা মরে গেলেই ভালো হয় বলার জন্য হয়নি। ওনাকে নিজে থেকে অ্যাস্ট্রাল প্রজেকশন অনেকে করতে হতে পারে। ইনফ্যাক্ট আমিও নিজে প্র্যাকটিস করছি, কয়েকবার সক্ষম হয়েছি। ওটা ভয়ের কোনো ব্যাপার না, ও হতেও পারে। প্রস্তুত ছিল না বলেই হয়তো নামতে পারেনি। আচ্ছা, আমার কোনো আইডিয়া ছিল না, আপনি বললেন আমি জানতে পারলাম। সুদেশনা ভট্টাচার্য বলছেন, দ্বিতীয় ঘটনাটি হ্যালুসিনেশন, হয়তো ছেলেটিকে স্নেহ করতেন। প্রথম ঘটনার মতো আগেও শুনেছি আইসিইউতে কোমায় থাকা রোগীর এরকম হয়েছে। সে যা বলছে সত্যি হয়েছিল, তাই স্বপ্ন বলে উড়িয়ে দেওয়া যায় না। হ্যালুসিনেশন, ছেলেটিকে ভালোবাসা হতে পারে, আমি অস্বীকার করছি না। কিন্তু উনি তো প্রায় দিন মেট্রোতে ট্রাভেল করতেন না, ওনার গাড়িটা সার্ভিসিংয়ে ছিল বলেই মেট্রোতে ট্রাভেল করছিলেন। এত অল্প দিনে ভালোবাসা, আচ্ছা হতে পারে। এস চক্রবর্তী আবারও লিখেছেন, দুটো ঘটনায় খুবই ভালো লাগলো। মল্লিকা দাস লিখছেন, প্লিজ সাপোর্ট মি। আচ্ছা, কিসের জন্য আপনি ভালো করে ক্লিয়ারলি লেখেননি। শিবাশিস সেন লিখেছেন, বোথ ইনসিডেন্টস আর লিটারেলি ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। দ্য ফার্স্ট ইনসিডেন্ট রিভিলস ল অফ ফিজিক্স ফর্মুলা E = mc স্কোয়ার। এটা আমার বলার কারণ হচ্ছে, আমি বহুদিন আগে ঘটনা টিভিতে দেখেছিলাম। মানুষের চিন্তা শক্তি কত বড় হতে পারে যা কোনো মিডিয়াম শুনতে পারে। সেকেন্ড ইনসিডেন্ট ইজ রিয়েলি ভেরি স্ক্যারি অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইউর প্রেজেন্টেশন, দ্য ওয়ে ইউ অ্যাড্রেস অল দ্য ইনসিডেন্টস, জাস্ট বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিম রিলিজিয়ন লিখছে, আমারও এরকম ওপর থেকে নিজেকে দেখার অভিজ্ঞতা হয়েছিল, দারুণ লাগছিল, তবে গ্র্যাভিটি ছিলটা খুব অল্প, না হলে ওপরে উড়ে যেতাম। আচ্ছা, ঝুমুর চ্যাটার্জি বলছেন, প্রথম গল্পটা একদম বাজে, অবাস্তব, কোনো মানে হয় না। না না, অবাস্তব এইভাবে বলতে পারেন না। সে মানুষটা ভয় পাচ্ছে, অনেকেরই হয়। ওনাকেই একজন কাউন্টার করেছেন যে সব থেকে বেশি নাকি এটাই হয়। সুদীপ্ত দে বলছেন, ওনার হয়তো ডেথ হয়েছিল। না, ডেথ হলে সে আর শরীরে আসতে পারবে না, যদি সে বিশাল বড় ধরনের সাধক না হয়।
বড় ধরনের, মানে আমি বলতে চাইছি লোকনাথ বাবা বা লোকনাথ ব্রহ্মচারীর মতো ওই উচ্চকোটি সাধকদেরই সম্ভব শরীর থেকে বেরিয়ে গিয়ে আবার ঢোকা, মানে মৃত্যু সাধনায় যাওয়া যাকে বলে, সমাধিতে যাওয়া, সরি আমি ভুল কথা বলছি, সমাধিস্থ হওয়া বলেন, সমাধিস্থ হন এবং ওরা আবার নিজেদের শরীরে ফিরে আসতে পারেন, কিন্তু সেটা সবার পক্ষে না, একদমই না। সৈকত বোস লিখেছেন, আমি ঠিক বলেছেন, ভগবান কখনো কখনো কথা শুনে নেন। হ্যাঁ, ভগবান শুনে নেন কখনো কখনো কথা, বা কেউ যদি ভগবানের বিশ্বাসও না করেন, কিছু কিছু ক্ষণ বা সময় থাকে কথা ফুলে যায়, দেখবেন অনেকের ক্ষেত্রে হয়, এটা ভূত বা ভগবানের বিষয় না। ইন্দ্রজিৎ রয় চৌধুরী বলেছেন, পিওর সেদিন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছিল। পিয়া পোদ্দার লিখছে, দুটো ঘটনায় আজ আমাদের ভালো লাগলো, তার সাথে কিছুটা শিক্ষণীয় ছিল। থ্যাংক ইউ সহেলি এই বার্তাটা আমাদের দেওয়ার জন্য। হ্যাঁ, এই বার্তাটা শুধু তোমাদের না, আমারও, কারণ আমরা অনেক সময় নিজেদের সামান্য কিছুতেই আমরা বড্ড আপসেট হয়ে পড়ি। পাপিয়া নাগ বলছেন, ইনসিডেন্টটা দারুণ লাগলো। দীপান্বিতা দাশগুপ্ত লিখেছেন, এই ফার্স্ট ইনসিডেন্টটা আউট অফ বডি, এরকমই ঘটনা বিদেশে বিশেষ করে প্যারাসাইকোলজি, প্যারানর্মাল স্টাডিজ, ইনভেস্টিগেশন কেসেসের খুব ভালোভাবে ডকুমেন্ট করা আছে। ইটস স্কেরি বাট হ্যাপেন্স, বাট ফ্র্যাঙ্কলি আই ডোন্ট থিঙ্ক শুধু মরে গেলে বেঁচে যাব এটা বললেই এটা হতে পারে। যার তার সঙ্গে কোয়াইট পসিবল যিনি এক্সপিরিয়েন্স করেছেন তিনি কোনো স্পেশাল কন্ডিশন স্যাটিসফাই করছিলেন, ওই জন্যই এটা হয়েছে। নর্মালি আমি শুনেছি আত্মা রাত্রে বডি থেকে বেরিয়ে ঘোরাঘুরি করে, তাই স্লিপিং ইজ লাইক এ ইমিটেটিং ডেথ। ওয়ান মোর পয়েন্ট ভুলে গেছি অ্যাড করতে, মেনি ওয়েল ডকুমেন্টেড কেসেস হ্যাভ পিপল হু হ্যাভ এক্সপিরিয়েন্স সিমিলার আউট অফ বডি এক্সপিরিয়েন্স when somehow they were close to death. This is not like that. This case is not like that. Okay. হ্যাঁ, তোমাদের প্রত্যেকের কাছ থেকে আমিও অনেক কিছু জানতে পারি। থ্যাংক ইউ সো মাচ এভাবে সঙ্গে থাকার জন্য এবং প্রতিটা মুহূর্তে আমাকেও অনেক কিছু জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, এভাবে সঙ্গে থেকেও। আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি।